হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে স্বাগত বিএসএসআই এর কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। আমি সৌরভ স্যার। আজকে তোমাদের টপিক এনেছি না বায়ুমণ্ডল। দেখতে পাচ্ছ থাম্বনেলে অনেকেই দেখে নিয়েছো যে বায়ুমণ্ডল, ঠিক আছে। বায়ুমণ্ডল কি জিনিস গো? মণ্ডল বাড়ির ওপর দিয়ে যে বায়ু বয়, এমনটা তো না। আমাদের পুরোপুরি যে আর্থ সারফেস আছে, আমাদের যে ভারতের ভারত বলছি কেন, পৃথিবীর যে পৃষ্ঠটা আছে, ঠিক আছে, সেটার আশপাশ দিয়ে বড় সড়ো কিছু কিছু স্তর আছে, যে জিনিসগুলোকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। তার আগে বলে দিই, তোমরা সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেল জয়েন করো। এখানে সমস্ত ফ্রি ক্লাসের যে পিডিএফ, ই ম্যাগাজিন, পিওয়াইকিউ পেপারস সমস্ত কিছু পেয়ে যাবে এবং আপডেটসও পেয়ে যাবে কবে কি ক্লাস হবে। চলো, প্রথমেই বায়ুমণ্ডলে যে কথা বললেই না বললেই না সেটা বলে দিই। আগে বলে দিই সৃষ্টিটা, ঠিক আছে। সৃষ্টিটা, অরিজিন, এবারটা আসলো কোথা থেকে। তো সবার আগে মনে রাখতে হবে বায়ুমণ্ডল না পুরো গ্যাসিয়াস লেয়ার, ঠিক আছে। এটা একটা গ্যাসের চাদর, মানে গ্যাস আছে বায়ুমণ্ডলের মধ্যে, গ্যাস আছে। তো এই গ্যাসগুলো কোথা থেকে হলো? পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল তখন আগ্নেয়গিরি থেকে শুরু করে সমস্ত কিছু তো শুকোচ্ছিল। লাভা যে উদ্গমন হলো, ম্যাগমা যে বেরোলো, সেগুলো তো শুকোচ্ছিল। সেগুলো থেকে কিছু গ্যাস গেছে আকাশে, ঠিক আছে, বাতাসে ভেসে বেরিয়েছে। গাছপালা যে তৈরি হয়েছিল, সেই গাছপালার যে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের যে ইনহেল এক্সেলের যে ব্যাপারটা, মানে ফটোসিনথেসিস বলো বা এইসব বলো, সেটার থেকে গ্যাস বেরিয়েছে। সানলাইট যে আসছিল, সূর্যের যে তাপ আসছিল, সেই তাপ থেকে কিছুটা গ্যাস হয়েছে। সেই প্রত্যেকটা জিনিসই পৃথিবী, ধরে নাও এটা আছে আমাদের, এটা ধরে নাও পৃথিবী আছে, এবং সেই পৃথিবীর দুপাশ দিয়ে এরকম করে বায়ুমণ্ডলগুলো ঘিরে ধরে বসে আছে। কেন ঘিরে ধরে বসে আছে গো? বাইরে চলে যায়নি। সবার প্রথম যে একদম বেসিক কনসেপ্ট, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স। পৃথিবীর গ্র্যাভিটি ধরে রাখছে বায়ুমণ্ডলটাকে, না হলে বায়ুমণ্ডল অন্য দিকে চলে যেত, অন্য কোনো গ্রহের কাছে চলে যেত। পৃথিবীর সাথে এরকম স্তর বাই স্তর, এই যে দেখো না, ছোটবেলা থেকে দেখছো এরকম পৃথিবী, এরকম করে বায়ু স্তরগুলো আছে। সেই স্তরগুলো পৃথিবীর ওপরেই কেমন করে টিকে আছে গো? পৃথিবীর ওপরে টিকে থাকার একটাই কারণ, যে পৃথিবীর গ্র্যাভিটেশন। ওকে, সবার প্রথমে স্তরগুলো বলে দিই। একদম ফার্স্টের স্তর হলো ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্রেটোস্ফিয়ার, তারপরে মেসো, তারপরে থার্মো, তারপরে এক্সো। ওকে, এই স্ট্রেটোস্ফিয়ারের এখানে ওজোন লেয়ার বলে কিছু আছে, ঠিক আছে। তারপরে ওদিকে কিছু আয়নোস্ফিয়ার বলেও জিনিস থাকে, সেইগুলো জিনিস আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ জানবো। ওকে, দেখো সবার আগে এই জিনিসটা বলে দিই, এটা সবাই একটু মুখস্থ করবে, এখানে বোঝার কিছু নেই, পরীক্ষায় আসে জন্য এটা সবার প্রথমে দিয়ে রাখছি। এখানে হলো বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসের কিছু অ্যাবান্ডেন্স আছে, বুঝেছো? কোন গ্যাস সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়? পরীক্ষায় বহুবার এসছে, নাইট্রোজেন, 78.8%, 08%। এই ডিজিটটা মনে রাখতে হবে। অক্সিজেন তারপরে 20%, ঠিক আছে। তারপরে আর্গন 0.93 এবং কার্বন ডাইঅক্সাইড মানে CO2 0.03%, ঠিক আছে। এই তিনটেই ইম্পর্টেন্ট গো, এই চারটেই ইম্পর্টেন্ট। তারপরেরগুলো মনে রাখো চাই না রাখো, এই প্রথম চারটে মনে রাখতেই হবে, যেটা পরীক্ষায় বারবার করে দিয়ে দেয়। সবচাইতে বেশি অ্যাবান্ডেন্স কার আছে? নাইট্রোজেনের আছে, তারপর অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। যদি ইনার্ট গ্যাস বলে দেয়, ঠিক আছে, ইনার্ট গ্যাসই তো বলে নাকি গো কেমিস্ট্রির ভাষায়, অত কেমিস্ট্রি তো জানি না আমি। তো এই ইনার্ট গ্যাসের মধ্যে সবচাইতে অ্যাবান্ডেন্স আর্গনের আছে, সেটা একটু মনে রাখবে, কারণ তার নিচে যে হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো যে গ্যাসগুলো, সেগুলো দেখো নিচের দিকে, সবার উপরে আর্গন আছে। এই চারটে মনে রাখতে হবে। এইটা কি জিনিস দেওয়া আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটো, মেসো, থার্মো। এই স্পেয়ারগুলোর কিলোমিটার দেওয়া আছে 0 থেকে 11, মানে সবার ওপরে, সবার সবচাইতে কাছের স্পেয়ারটা হলো, সবচেয়ে কাছের স্তরটা হলো ট্রোপোস্ফিয়ার, যেটা মোটামুটি 11, 12, 13 কিলোমিটারের মধ্যেই থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারটা তার থেকে একটু বেশি হয়, 50 কিলোমিটারের মধ্যে, 11 থেকে, মানে তারপরেই, এবং মেসোস্ফিয়ার তারপরে। একটা ছোট্ট জিনিস বলে দিই,
এই ছবিটা দেখে নাও, ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হয় না বাউন্ডারি লাইন, স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয় বাউন্ডারি লাইন, মেসোস্ফিয়ার যেখানে শেষ হয় সেটারও বাউন্ডারি আছে, এবং থার্মোস্ফিয়ারেরও একটা বাউন্ডারি আছে। প্রত্যেকটা বাউন্ডারিকে না পজ বলে ডিনোট করা হয়, মাথায় রেখো, পজ। ওকে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আছে ট্রোপোপজ। কি পজ গো? ট্রোপোপজ। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝখানে আছে স্ট্র্যাটোপজ। এইভাবে নাম করা আছে। পজ মানে কি? থামিয়ে দেওয়া, মানে আলটিমেটলি একটা স্তর থেমে যাচ্ছে আর একটা স্তর শুরু হচ্ছে। পজ, রিজিউম এরকম হয় না ওয়ার্ডগুলো, দেখেছোই তো। সেই পজ মানে হলো থামিয়ে দেওয়া, মানে একটা স্তর শেষ, তারপরে নতুন স্তর শুরু। তো আলটিমেটলি কি হচ্ছে না, ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপজ, তারপরে স্ট্র্যাটোপজ, তারপরে মেসোপজ, এইভাবে প্রত্যেকটা যাবে। কাম টু দ্য ফার্স্ট স্পেয়ার, বা প্রথম যে স্তরটা আছে আমাদের বায়ুমণ্ডলে, দ্যাট ইজ না ট্রোপোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রথম এবং সর্বনিম্ন স্তর। তার কারণ যদি ভূপৃষ্ঠ এরকম হয়, ঠিক আছে, ধরে নাও এটা পৃথিবীর পৃষ্ঠ, এইটুকু জায়গার মধ্যেই এই বায়ুমণ্ডলটা থাকে, এই স্তরটা থাকে একদম সবচাইতে কাছের। ঠিক আছে, সবচাইতে কাছের, বোঝা গেল? ট্রোপোস্ফিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু হয়ে 7 থেকে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। তো এটা 0 to 11 বলে রাখতে পারো তুমি, এর আগে যেটা দেখলে, বা একই। এটা প্রায় ভারতে এটি প্রায় 16 কিলোমিটার, ভারতীয় অঞ্চলে 16 কিলোমিটার অবধিও বিস্তৃত। এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, কোথাও কোথাও জায়গাটা 7 কিলোমিটার, কোথাও কোথাও জায়গাটা 20 কিলোমিটার অবধিও এক্সটেন্ড করে। সেটা আমি পরের স্লাইডগুলোতে আশা করি বলবো। তা আপাতত বাকিগুলো দেখো। ট্রোপো কথার মানে কি গো? চেঞ্জ, পরিবর্তন, সেখান থেকেই এসছে এটা। যেহেতু সমস্ত রকম আবহাওয়ার পরিবর্তন এই স্তরেই ঘটে, মানে বৃষ্টিপাত, বরফপাত, জলীয় বাষ্পের এদিক ওদিক, ধূলিকণার এদিক ওদিক, যত ধরনের ক্লাইমেটিক ফেনোমেনা দেখো তোমরা, টেম্পারেচার চেঞ্জ, প্রেশার চেঞ্জ, সমস্ত ক্লাইমেটিক যে ফেনোমেনাগুলো দেখো, সেই ফেনোমেনাগুলো এই ট্রোপোস্ফিয়ারেই হয়ে থাকে। তার জন্য এই ট্রোপো কথাটার মানেই হলো পরিবর্তন, এবং এখান থেকেই ওয়ার্ডটা ডেরিভেট করা হয়েছে। এই স্তরে জলীয় বাষ্প এবং ধূলিকণা থাকে, ওয়াটার ভেপার এবং ধূলিকণাগুলো এই স্তরের মধ্যেই ঘুরে বেড়ায়। ট্রোপোস্ফিয়ারের পরে কিন্তু আর ওয়াটার ভেপার খুব একটা দেখা যায় না। ঠিক আছে, বৃষ্টিপাত, কুয়াশা, শিলাবৃষ্টি, এই যে বললাম এখনই সমস্ত আবহাওয়িক ব্যাপারগুলো যে ঘটে সেগুলোই দেওয়া আছে। চলো আরও কিছু পয়েন্ট। এই স্তরের উচ্চতার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, পরীক্ষায় আসার মতো গো। তার পরের পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, ল্যাপস রেট। ঠিক আছে, ল্যাপস রেট কাকে বলে? এই হলো ল্যাপস রেট, মানে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে 165 মিটার উপরে উঠলেই ভূপৃষ্ঠ থেকে। যদি 1 কিলোমিটারের রেসপেক্টে ধরো, তাহলে 1 কিলোমিটার উপরে উঠলে 6.5 ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকে। আমরা দেখি না, পাহাড়ে টাহাড়ে উঠি, পাহাড়ে টাহাড়ে উঠলে কি হয়, তাপমাত্রা কমে যায় ধীরে ধীরে, পটপট পট করে তাপমাত্রা ডিক্রিজ হয়ে যাচ্ছে, পাহাড়ে উঠলেই ঠান্ডা লাগছে। তার মানে বুঝতে পারছি পৃথিবী থেকে এই ট্রোপোস্ফিয়ারটা ধরো এখানে আছে, এটা পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে, এটা আর্থ সারফেস, ট্রোপোস্ফিয়ার আছে ওখানে। তাহলে পৃথিবী থেকে যত ওপরের দিকে উঠবো আমরা, হাইট যত বাড়াবো, তাপমাত্রা তত ডিক্রিজ করবে। ডেল্টা দিয়ে লিখে দিলাম এটা, বা এটা টেম্পারেচারে লিখে দিচ্ছি। তাপমাত্রা তত ডিক্রিজ করবে। কেন? তার কারণ সূর্যের আলোর একটা ব্যাপার ঘটেছে এখানে। সূর্য যদি এখানে ডাইরেক্ট রেডিয়েশন ফেলে, তাহলে পৃথিবী পৃষ্ঠের দিকেই রেডিয়েশনটা আসে, এটাকে বলে ইনসোলেশন। হ্যাঁ, সূর্য থেকে যে তাপটা আসে সেটাকে বলে ইনসোলেশন, এবং সেটা পৃথিবী পৃষ্ঠ সবার আগে ধারণ করে বা শোষণ করে, তারপরে বিকিরণ করে। মানে যে ইনসোলেশন রেডিয়েশনটা আসে সেইটা বায়ুমণ্ডলের যে ট্রোপোস্ফিয়ার ভেদ করে ঢুকছে তার কাছে ট্রান্সপারেন্ট, মানে ট্রোপোস্ফিয়ার খুব একটা দেখে না সেটাকে। কিন্তু যখন অপোজিট দিকে ডাইরেকশন হয়, মানে পৃথিবী যখন সেটাকে বিকিরণ করে, তখন সেই হিটের জন্য বায়ুমণ্ডল হিট হয়। দ্যাট মিন্স আমি বলতেই পারি যদি এইটা ধরে নাও পৃথিবী পৃষ্ঠ আছে, ঠিক আছে, এটা ধরে নাও পৃথিবী পৃষ্ঠ,
তার ওপরের জায়গাটা সবচাইতে বেশি গরম হবে, মানে এই যে এই জায়গাগুলো। কেন? তার কারণ এই যে ট্রোপোস্ফিয়ার, সেটার যে হিট সোর্স, কোথা থেকে গরমটা পাচ্ছে? পৃথিবী পৃষ্ঠ থেকে পাচ্ছে, সূর্যের আলোক থেকে না। মেইন জিনিস এটা, পৃথিবী পৃষ্ঠ থেকে পায়, এবং ধীরে ধীরে যখন উপরের দিকে চলে যায় হাইটটা, তখন এই জায়গাগুলো আর গরম থাকে না, ঠান্ডা হয়। এটারই কারণে তাপমাত্রাটা হ্রাস পায়। ভূমিটা আগে গরম হয় এবং তার কিছু কাছাকাছি যে লেয়ারগুলো, মানে ট্রোপোস্ফিয়ারের মধ্যে কাছাকাছি জায়গাগুলো গরম থাকে। তারপরে যত উপরের দিকে যায় সেটা আর গরম হয় না, কারণ বিকিরণ হতে হতে যায় তো তাপটা, তখন আর গরম থাকে না। এটাই লেখা আছে এখানে। চলো, থিকনেস অফ ট্রোপোস্ফিয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধরে নাও এটা পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে? বায়ুমণ্ডলটা দেখতে কেমন হয় গো তার উপর দিয়ে? এরকম দেখতে হয়। কেন? এই জায়গাগুলোতে 7 কিলোমিটার আছে, এই জায়গাগুলোতে 20 কিলোমিটার অবধিও হাইট আছে। এটার 20 কিলোমিটার অবধিও হাইট আছে। 20 কিলোমিটার হাইট কোথায় আছে গো? ম্যাক্সিমাম অ্যাট ইকুয়েটর, মানে এইখানে ধরে নাও পৃথিবীর নিরক্ষরেখাটা আছে, ঠিক আছে? এই নিরক্ষরেখার কাছেই 20 কিলোমিটার হাইট, সবচেয়ে বেশি, সবচেয়ে উঁচু অবধি আছে ট্রোপোস্ফিয়ার। পোলের দিকে একটু কম আছে, এটার কারণটা বোঝো। আমরা জানি কি গো, আর্থের যে শেপ সেটা স্পেরয়েড শেপ না, অবলেট স্পেরয়েড বা অবলেট এলিপসয়েড। মানে আর্থ দেখতে এরকম অনেকটা চ্যাপ্টা, পুরোপুরি গোল না। এইটা ধরে নাও কেন্দ্র, এটা ধরে নাও ইকুয়েটর, আর এটা ধরে নাও পোল, ঠিক আছে? এটা ধরে নাও পোল, এটা সাউথ, এটা নর্থ। তো আমরা জানি কেন্দ্রতে মেন গ্র্যাভিটেশনের যে কেন্দ্রবিন্দুটা সেটা এইখানে আছে, গ্র্যাভিটেশনের কেন্দ্রবিন্দুটা এখানে আছে, এবং এইখান থেকে এই জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবচাইতে স্ট্রং, ঠিক আছে? এবং এই দুই পাশে যে ইকুয়েটর আছে সেইগুলো স্ট্রং নয়, সেগুলো লেস, আর এই পাওয়ারটা মোর। এই জন্য অনেক সময় রকেট লঞ্চ করার সময় যদি দেখো, মিসাইল লঞ্চ, রকেট লঞ্চ, এগুলো ইকুয়েটোরিয়াল রেঞ্জ থেকেই লঞ্চ করা হয়, যাতে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কম থাকে, তাড়াতাড়ি উঠতে পারে, ঠিক আছে? এবং এই জন্য এই বায়ুমণ্ডলটা দেখতে কেমন হয় গো, মানে বায়ুমণ্ডল বলতে শুধু ট্রোপোস্ফিয়ারটাই বলতে চাইছি, দেখতে এই রকম হয়। কারণ পোলের দিকে ওর কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি আছে, যার জন্য চেপে ধরে আছে, এবং এই দিকটাতে কম আছে, যার জন্য বাইরে ঠেলে দিচ্ছে। এখানে আরেকটা জিনিসও কাজ করে, দ্যাট মিন্স কনভেকশনাল কারেন্ট। ইকুয়েটোরিয়াল রিজিয়ন ধরো এটা, এইখানে এই জায়গাটা তাড়াতাড়ি হিট হয়ে উপরে উঠে যায়, আবার ঠান্ডা হয়ে বায়ুটা নিচে নেমে যায়। এই যে আপডাউনটা, হিট হয়ে উপরে উঠলো, ঠান্ডা হয়ে নিচে নামলো, সেই আপডাউনটাকে বলা হয় কনভেকশনাল কারেন্ট, পরিচলন স্রোত। সেইটার কারণেও এই জিনিসটাই হয়, ঠিক আছে? এই রিজনগুলো এখানে লেখা আছে। হাই ইনসোলেশন অ্যাট ইকুয়েটার সবচাইতে বেশি হিট হয়, আমরা জানি। আর্থকে সবচাইতে বেশি হিট ইকুয়েটার দেয়, আর্থকে সবচাইতে বেশি হিট সূর্য দেয় কোথায়? ইকুয়েটোরিয়াল রিজিয়নে দেয়। তার জন্য গরম হাওয়াগুলো উপরের দিকে চলে যায়। এখানে এয়ারের প্রেশারটাও খুব লেস ডেন্স, খুব কম ঘন, কারণ যে ভেতরে মলিকিউলগুলো আছে, গ্যাস মলিকিউলগুলো, সেগুলো হিটের জন্য নিজেদের মধ্যে লাফালাফি শুরু করে দেয়। এগুলো তোমরা ফিজিক্সে পড়েছো বা পড়বে, ঠিক আছে? তো সেই জন্য এখানে ঘনত্বও কম, এবং এই জায়গাটা হালকা হয়ে একটু উঁচু, ঠিক আছে? বাকি তো গ্র্যাভিটেশন যেটা বলেই দিলাম, চলো নেক্সট স্লাইড। ট্রোপোপজ, কিচ্ছু বলার নেই, যা বলে দিয়েছি। ট্রোপোস্ফিয়ার এবং পরের স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানের যে সীমানা আছে, সেই সীমানা হিসেবে ট্রোপোপজ কাজ করে। যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস বন্ধ হয়ে যায় তাকেও ট্রোপোপজ বলা হয়। এটা পরীক্ষায় আসতে পারে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে। কি বলা হয়? ট্রোপোপজ বলা হয় কি না, তাপমাত্রা তো হ্রাস পাচ্ছিল, তো কোথায় গিয়ে হ্রাসটা শেষ হয়ে যাবে, আর হ্রাস পাবে না, সেই জায়গাটাকে ট্রোপোপজ বলা হয়। এখানে গিয়ে আর হ্রাস পাচ্ছে না, তার কারণ এটার ওপরে শুরু হয়ে গেছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটার উপরে শুরু হয়ে গেছে স্ট্র্যাটো,
ঠিক আছে, এইখানে তাপমাত্রা স্থির থাকে, এখানে তাপমাত্রা -58 ডিগ্রি অবধিও যেতে পারে। চলো, এটা ছবি। প্রথমে ট্রোপোস্ফিয়ার এরকম হ্রাস পাচ্ছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে একটু বৃদ্ধি পায়, আবার হ্রাস পায়, আবার তারপরে বাকিটা এরকম। দেখো এদিকটাতে প্লাস টেম্পারেচার, এদিকটাতে মাইনাস টেম্পারেচার, এই যে -40 -60, মানে প্রথম স্তরে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তারপরে স্তরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারে চলে আসি। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের স্তরটাই স্ট্র্যাটোস্ফিয়ার। খুব ভালো কথা। এটি ট্রোপোস্ফিয়ারের বাইরে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগেই দেখে নিয়েছি আমরা কিলোমিটারের হিসাবগুলো, তাই না গো? এই স্তরটি খুবই শুষ্ক, কারণ এতে জলীয় বাষ্প খুব কম থাকে। এই জায়গাটাতে জলীয় বাষ্প খুব কম। এটা খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। প্লেনগুলো যে ওড়ে, ফ্লাইট, সেটার জন্য খুব সুবিধাজনক জায়গা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। কেন এখানে সুবিধা? কারণ নিচে সমস্ত আবহাওয়িক ব্যাপারগুলো, ক্লাইমেটিক ব্যাপারগুলো ঘটছিল, ঝড় বৃষ্টি বাদল সব হচ্ছে। যখনই সেই স্টেজটা উপরে উঠে যাবে, স্ট্র্যাটোতে চলে আসবে, স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত, জলীয় বাষ্পও বেশি নেই, বৃষ্টি বেশি হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত। সেই জায়গাটা দিয়ে যদি ফ্লাইট ওড়াও, তাহলে ফ্লাইটটা ভালোভাবে ডিরেকশন পাবে, তার অ্যাভিয়েশন ভালো হবে। এই স্তরে উপস্থিত ওজোন দ্বারা সূর্যের আলো, অতিবেগুনি যে রশ্মি, সেটা শোষণ করে, তার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। সূর্যের আলো থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে, সেটা এই লেয়ারে শোষণ হয়, মানে ওজোন লেয়ার এখানেই আছে, এবং যার জন্য এখানে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এর আগেরটাতে সূর্যের আলো ডাইরেক্ট শোষণ করছিল না, সে পৃথিবীর হিটের জন্য হিট হচ্ছিল, যার জন্য বেশি হিট উপরের দিকে হতে পারছিল না। কিন্তু এই লেয়ারটা ডাইরেক্ট শোষণ করে নিচ্ছে সূর্যের আলো, হিট বাড়ছে। ঠিক আছে, এবং তারপরে কি দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট লাইন, আগেরটাতে ঠিক ছিল তার উল্টো। বোঝা গেছে? চলো, ওজোন লেয়ার। ওজোন থেকে কি পড়বো আমরা? বেশি কিছু পড়ার দরকার নেই, কারণ ওজোন স্তর কি, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলি শোষণ করে এবং ক্ষতিকারক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। পাতিকথা, চশমাতে যে অ্যান্টিগ্লেয়ার, ব্লু কাট, এগুলো লাগানো থাকে, একই তো জিনিস। অতিবেগুনি একটুকু যেন না আসে। 97 থেকে 99% অতিবেগুনি রশ্মি এখানেই শোষণ হয়ে যায়, বাকিটা আমাদের পৃথিবীতে পৌঁছায়, যেটার জন্য আমরা এই সব ধরনের গ্লাস ফাস অনেক কিছু ইউজ করে থাকি, সেটার থেকে বাঁচার জন্য। ঠিক আছে, 90% ওজোন অণু স্ট্র্যাটোস্ফিয়ারের ভালো ওজন, এবং 10% ট্রোপোস্ফিয়ারে খারাপ ওজন থাকে। ঠিক আছে, চলো। পৃথিবী পৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার, মানে এই যে পৃথিবী, তারপরে স্ট্র্যাটো গেল, তারপরে যে তারপরে ট্রোপো গেল, তারপরে স্ট্র্যাটো আসলো, কিন্তু এই দুটোর মাঝখানে ছিল ট্রোপোপজ, এবং ট্রোপোপজের ওপরেই অল্প একটু জায়গা দিয়ে আছে আমাদের এই ওজোন লেয়ারটা। বুঝেছ? চলো, মেসোস্ফিয়ার, কাম টু মেসোস্ফিয়ার। সোজা, এগুলো টপিক খুব সোজা, কোনো ভয় পাওয়ার কিছু নেই। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে থাকে পাতিকথায়, তারপরে লেয়ারটাই মেসোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটারের ওপরে থেকে শুরু হয় এবং 85 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত হয়। এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে উল্কাপিণ্ড এই জায়গায় এসে আগুন ধরে যায়। আমরা সৌরজগতে পড়েছি, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে উল্কাপিণ্ড বা মিটিওরয়েডের মধ্যে আগুন ধরে, সেই আগুনটাই মেসোস্ফিয়ারে এসে ধরে যায়। ঘর্ষণ এবং প্রচুর তাপের কারণে ঘন বায়ুর এই স্তরে উল্কা পুড়ে যায়। ঠিক আছে, এখানে 80 কিলোমিটারের ওপরে এটি -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, এখানেও তাপমাত্রা কমে। ঠিক আছে, উচ্চ সীমানাটিকে মেসোপজ বলা হয়, যেখানে মেসোস্ফিয়ার শেষ, থার্মোস্ফিয়ার শুরু। মেসো এবং থার্মোর মধ্যে পৃথকতা। ঠিক আছে, চলো। থার্মোস্ফিয়ার কি জিনিস গো? থার্মোস্ফিয়ার হলো, এটি মেসোপজের ওপরেই অবস্থিত, মানে মেসোপজ শেষ হলো, এটা মেসোপজ, এটা ধরো মেসোপজ, তারপরে থার্মোস্ফিয়ার শুরু হয়ে গেল। থার্মোস্ফিয়ারটা আর একটু উল্টোপাল্টা ঘটনা আছে, এখানে আয়োনাইজেশন হয়, ফটো আয়োনাইজেশন এখানে হয়ে থাকে, যার জন্য এই থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এই পয়েন্টটা সবার আগে পড়ো। ঠিক আছে,
সূর্যের উচ্চ শক্তির এক্স রে এবং অতিবেগুনি বিকিরণের শোষণের কারণে তাপমাত্রা এখানে বৃদ্ধি পায়, যার ফলে উপস্থিত কয়েকটি কণা উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত হয়ে ওঠে। যখন গ্যাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে মলিকিউলসগুলো, সেগুলো তখন আয়নে ভেঙে যায়, পজিটিভলি চার্জড অ্যান্ড নেগেটিভলি চার্জড। কেমিস্ট্রি ফিজিক্স তোমরা একটু ভালো জানবে আমার থেকে। পজিটিভলি এবং নেগেটিভলি মানে এইচ প্লাস ওইচ মাইনাস এই ধরনের আয়নে ভেঙে যায়, তাই না? এ প্লাস পজিটিভ আয়ন, মাইনাস নেগেটিভ আয়ন। তো এইভাবে ভাঙার ফলে এই জিনিসগুলোকে ফটো আয়োনাইজেশন বলে। ফটো কেন গো? আলোটা এসছে সূর্য থেকে না, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ সূর্যালোক থেকে আসে। ফটো আয়োনাইজেশন, সূর্যালোকের জন্যই কণাগুলো হিট হয়ে বাস্ট হয়ে গেল এবং আয়নে ভেঙে গেল, ব্যাস, কোনো কথা নেই, এইটুকুই। থার্মো কথার অর্থ হলো তাপ। এই স্তরে তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে। তাপমাত্রা বেড়ে যায় এখানে গো, বেড়ে যায়, ঠিক আছে? এই স্তরটি সম্পূর্ণভাবে মেঘহীন এবং জলীয় বাষ্প মুক্ত। এখানে আছে হিট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনগুলো এখানেই অবস্থিত, ঠিক আছে? মানে যে কক্ষপথ বা যে অরবাইট ধরে স্যাটেলাইটগুলো ঘোরে গো, স্যাটেলাইট, পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট, তাই বলে চাঁদ নয়, হ্যাঁ, যে কৃত্রিম স্যাটেলাইটগুলো হয়, আর্টিফিশিয়াল, ঠিক আছে? সেই স্যাটেলাইটগুলোও তো পৃথিবীকে একটা অরবিটের মধ্যে পাক খায় চাঁদের মতো করে। সেই স্যাটেলাইটগুলো এইখানেই অরবিটটা তৈরি হয়ে আছে, কারণ এই স্তরটা খুব শান্ত আছে। এই স্তরে অনেক নিম্ন পৃথিবীর কক্ষপথের উপগ্রহ রয়েছে, আরও এখানেই অবস্থিত। অরোরা যে ইয়েটা হয়, লাইটিংটা, সেটা এইখানেই দেখা যায়, পোল থেকে বেশি তাড়াতাড়ি লক্ষ্য করা যায়, তাই না গো? আয়নোস্ফিয়ারের সৌরজগতের আয়নগুলি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে যে অক্সিজেন নাইট্রোজেন আছে সেগুলোর সাথে আয়নগুলো সংঘর্ষ করে, তারপরে এই সংঘর্ষের সময় নির্গত শক্তি মেরুগুলির চারপাশে একটি রঙিন উজ্জ্বল বলয়ের সৃষ্টি করে, যেটাকে অরোরা বলা হয়, তাই না? উচ্চ সীমানাটিকে থার্মোপজ বলা হয়। থার্মোস্ফিয়ার শেষ হয়ে গেল, পজ চলে আসলো। এবার আয়নোস্ফিয়ার সম্পর্কে ছোটোখাটো কিছু জিনিস দেখে রাখো। An abundant layer of the electrons, ionized atoms and the molecules that stretches from about 48 km above the surface of the edges of the space at about 965 km, overlapping into the mesosphere and thermosphere. অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারের মধ্যেই ওভারল্যাপ করে এই আয়নগুলো, কিন্তু এই আয়োনাইজেশনের ব্যাপারটা বা আয়নগুলো কখনো কখনো মেসোতেও প্রবেশ করে যায়, বাট নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা থার্মোস্ফিয়ারকেই আয়োনোস্ফিয়ার নামে ডাকবো, কারণ আয়োনাইজেশন বা ফটো আয়োনাইজেশনটা সেখানেই হয়। আয়োনোস্ফিয়ার ইজ এ রেজাল্ট অফ ফটো আয়োনাইজেশন, ব্রেক আপ অফ দ্য গ্যাস মলিকিউলস ইনটু আয়নস। একটু আগেই বললাম, বাস্ট হয়ে যায়, পজিটিভ নেগেটিভ আয়নে পরিণত হয়ে যায়, ঠিক আছে? Ionosphere is important because the reflects and modifies radio wave. খুব ইম্পর্টেন্ট লাইন। একটু আগে আয়োনোস্ফিয়ার দিয়েও বলেও আবার একটা স্লাইড রাখলাম কেন? এই লাইনটার জন্য। এই যে রেডিও ওয়েভ পাঠানো হয় না, ধরে নাও এটা পৃথিবী, এটা আর্থ আছে, আর এইখানে ধরে নাও আয়োনোস্ফিয়ার আছে, আয়োনোস্ফিয়ার এইখানে আছে। তো পৃথিবী থেকে যে ধরনের রেডিও ওয়েভগুলো পাঠানো হয়, সেই রেডিও ওয়েভের মাধ্যমেই তো সিগন্যালিংটা হয়। আমরা পাঠাই, সে আমাদের ব্যাক করে, মানে স্যাটেলাইট পাতি কথায়। সেই সিগন্যালিং যে ইয়েটা, সেইটা এইখানেই হয়, যেগুলোর জন্য নেভিগেশন হয়ে থাকে। কমিউনিকেশন এবং নেভিগেশনের জন্য যে সিগন্যালিং করি, আমরা পাঠাই সেই ওয়েভগুলো, সেটা এই ইয়েতেই হয়ে থাকে। ওকে, চলো এক্সোস্ফিয়ার, এটা মহাকাশ, এইটা থেকে কোশ্চেন আসে না, তবুও আমি বলে রাখি যদি কখনো চলে আসে তো এটি বায়ুমণ্ডলের বাইরের স্তর, সবচাইতে বাইরের, সবচাইতে এক্সক্লুডেড স্তর এটা। তার মানে আমি যদি দেখে নিই একটা ছবি ছোট্ট করে, আমি যদি একটা ছোট্ট করে ছবি দেখে নিই, এইখানে কি ছিল? একদম বাইরের স্তরটা না এক্সোস্ফিয়ার গো, বাইরের স্তর তো। এবং সেই বাইরের স্তরের মধ্যেই আছে আমাদের এক্সোস্ফিয়ারের ইয়েটা।
দেখো কি লেখা আছে, এটি তাপমণ্ডলের শীর্ষ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যদিও কিছু জায়গায় বলা হয় এর ওপরের সীমানা বেশ অনিশ্চিত। এর ওপরে আর কোনো সীমানা বা পজ নেই, তার কারণ বাইরে, তারপরে চলে যাচ্ছে মহাকাশ, মহাশূন্য। ঠিক আছে। এক্সোস্ফিয়ার, পৃথিবীকে প্রদক্ষিণকারী অনেক উপগ্রহ রয়েছে। এক্সোস্ফিয়ারের মধ্যেও অনেকগুলো স্যাটেলাইট কিন্তু রয়েছে, আমাদের মুন নয়, আলাদাগুলোও বলা হচ্ছে। ঠিক আছে। এটি ধীরে ধীরে অন্তঃগ্রহীয় স্থানের সাথে মিশে যায়। দ্যাট মিনস এই ধরো পৃথিবী আছে, ওদিকে ধরে নাও মঙ্গল আছে, ঠিক আছে, এটা ধরে নাও মঙ্গল। এবার এক্সোস্ফিয়ার এতটা দূরে পৃথিবী থেকে যে ও এইটার বায়ুমণ্ডলের সাথেও মিশে গেছে। ঠিক আছে। ইন্টার প্ল্যানেটারি অ্যাটমসফিয়ারিক জোন। ঠিক আছে। এই স্তরে তাপমাত্রা প্রায় 300 থেকে 1650 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে। এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মান অত্যন্ত দুর্বল, কারণ সব থেকে দূরে না, এই স্তরটা দুর্বল তো হবেই। এর বাইরের অংশকে কি বলা হয় গো? ম্যাগনেটোস্ফিয়ার। পড়তে হবে না, শুধু জেনে রাখো, যেখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডগুলো বেশ কিছু কাজ করে এই ম্যাগনেটোস্ফিয়ারে। ঠিক আছে। এই পয়েন্টটা জাস্ট জেনে রাখো, বাকি সব আরও ডিটেল তো ক্লাস হবেই কিনা, মেন্স রিলেটেড, এই রিলেটেড, সেখানে এগুলোকে আলোচনাও করা হবে। পৃথিবী এবং মহাকাশের মধ্যে চূড়ান্ত সীমানাকে বলা হয় ম্যাগনেটোপজ। সেইখানে একটা পজ দিয়েছে। যাই হোক, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা করবে দেখিনি। 5টা কোশ্চেন দেওয়া আছে। দেখো, দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, খুবই সোজা, এখনই পড়লে। এই ধরনের কোশ্চেনগুলোই আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মেসোস্ফিয়ার মিটিওরস বার্ন ইন দ্য লেয়ার অফ, কোন লেয়ারে এসে উল্কাপিণ্ডগুলো জ্বলে যায় গো? আমি না হয় করে দিই, এটা মেসোস্ফিয়ার। দ্য জেট প্লেনস ফ্লাইজ ইন দ্য লেয়ার অফ, এটা লেয়ার হবে, লোয়ার না। জেট প্লেনগুলো কোথা দিয়ে ওড়ে? খুব সোজা, তোমরা এগুলো করবে, সব এগুলো অ্যাটেম্প করবে। এয়ার প্রেশার ইজ মেজার্ড ইউজিং দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস। বায়ুর চাপ কি দিয়ে মাপা হয় গো? ব্যারোমিটার দিয়ে নাকি? হতে পারে, এগুলো তোমরা করবে সব। ওজোন লেয়ার ইজ দ্য প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার অফ অ্যাটমসফিয়ার। ওজন কার মধ্যে আছে? স্ট্র্যাটোর মধ্যে আছে তো নাকি? এগুলো সব এই ধরনের কোশ্চেনগুলো আর কি আসে পরীক্ষাতে। ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, এবং বায়ুস্তর বা বায়ুমণ্ডলের স্তর বলতে এইগুলোকেই বোঝানো হয়। এছাড়াও তোমার আর কিছুই না, এই পরপর স্তরগুলো আছে, এগুলো তোমরা নিজের মতো করে না ট্রিক বানিয়ে রাখতে পারো। এগুলো তোমরা নিজের মতো করে ট্রিক বানিয়ে রাখতে পারো। ঠিক আছে, ট্রিক বানিয়ে রাখতে পারো। এইখানে একটা জিনিস খালি আমি বলে রাখি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, কারমান লাইন। ঠিক আছে, একটা ফাঁকা স্লাইডে চলে যাই। ফাঁকা স্লাইড কোথায় পাবো? এখানেই ধরে নাও, করে দিচ্ছি আমি বিষয়টা। একটা জিনিস বলে দিই, কারমান লাইন বলে একটা জিনিস কখনো কখনো পরীক্ষায় আসে, এগুলো এমসিকিউর মধ্যে তোমরা পাবে। এখানে কি আছে? পৃথিবীর থেকে ধরো আর্থ, এবং এদিকে ধরো আউটার স্পেস, মহাকাশ। ঠিক আছে, সেই দুটোর মাঝখানে একটা ইমাজিনারি লাইন আছে। আর্থ এবং আউটার স্পেসের মধ্যে একটা মাঝখানে ইমাজিনারি লাইন আছে, যেটাকে বলা হয় কারমান লাইন। ঠিক আছে, তাই জন্যই দেখো এইখানে একটা ছবির মধ্যে, গুগল মারলেও বুঝবে তোমরা, এটা গুগলের মধ্যেও থাকবে। এই যে মেসোস্ফিয়ারের পরে না এই লাইনটাকে দেওয়া হয়েছে কারমান লাইন। ঠিক আছে, মানে বলা হয়ে যাচ্ছে যে যখন থেকে থার্মোস্ফিয়ার শুরু হয়ে যায়, বা অনেক সময় এক্সোস্ফিয়ারও অনেকে বলে, সেই থার্মোস্ফিয়ার শুরু হয়ে গেলে নাকি আউটার স্পেস শুরু হয়ে যায়। ঠিক আছে, কারণ কি, এগুলোতেই আমরা স্যাটেলাইট কোথায় পাঠাই? স্পেসে পাঠাই না, মহাকাশে পাঠাই। তো সেই থার্মোস্ফিয়ারের ওখানেই তো তোমার আছে, স্যাটেলাইটগুলো ঘুরছে, দেখো ছবিও দেওয়া আছে। এবং এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানে নাকি এক্সোবেস বলে কোনো একটা লিমিটেশন আছে। এটা ছোট্ট করে জাস্ট খেয়াল রাখো, আর কিছু দেখার দরকার নেই এখান থেকে। ঠিক আছে, ছোট্ট করে একটু খেয়াল রাখো, আর কিছু দেখার দরকার নেই। এই ব্যাস, এই চলছে, এই হবে, আর কিছু না। সকলকে থ্যাংক ইউ আজকের জন্য, এই টপিকের জন্য। সবাই জুড়ে থাকো এই চ্যানেলে। যারা যারা এখনও চ্যানেলে অংশগ্রহণ করোনি হোয়াটসঅ্যাপের, তারা এই চ্যানেলে অংশগ্রহণ করে দাও, ফর ফ্রি পিডিএফ, ই ম্যাগাজিন, এটসেট্রা এটসেট্রা।
আমাদের এই ব্যাচ ডাউনলোড করো, এই অ্যাপ ডাউনলোড করো, তোমরা সবাই পেয়ে যাবে এটা, তোমরা সবাই এটা প্লে স্টোরে পেয়ে যাবে। কোথায় পাবে গো? প্লে স্টোর, তাই না? গুগল প্লে স্টোর, প্লে স্টোরেও পেয়ে যাবে। তাছাড়াও এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমে করে নাও। এই ইন্টারফেসে ফ্রি কোর্সে গিয়ে সব কিছু অ্যাভেল করতে পারো নিজের মতো করে। চলো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি ইয়ের জন্য, উইকলির জন্য এই ওয়েবসাইটটা ভিজিট করে নাও, blog.bssi.in। এবং এখানে তাছাড়াও বিভিন্ন এক্সামস, কম্পিটিটিভ প্লাস টিচিংয়ের সমস্ত কিছু নোটিফিকেশান সবার আগে তোমরা এখানেই পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।